রোহিঙ্গা শরণার্থীদের জন্য $৭৩ মিলিয়ন বা প্রায় ৮৮৬ কোটি টাকা নতুন আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এই সাহায্য বিতরণ করবে। বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কার মধ্যেই এই সিদ্ধান্ত এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার এক্সে এক পোস্টে এই তথ্য জানান। সেখানে তিনি জানান, এই সাহায্য ১০ লাখেরও বেশি রোহিঙ্গার খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে সহায়তা করবে। তিনি আন্তর্জাতিক অংশীদারদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে এগিয়ে আসার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। এদিকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, WFP বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পের বাসিন্দাদের জনপ্রতি মাসিক বরাদ্দ দেওয়া হচ্ছে $12 করে, যা আগে ছিল $12.50, আর ভাষাঞ্চলে রোহিঙ্গারা পাবেন জনপ্রতি $13 করে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় সংকোচন প্রচেষ্টার অংশ হিসেবেই এটি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক নীতির সাথে সাংঘর্ষিক বলে মনে করে এমন বৈশ্বিক প্রতিষ্ঠান থেকে সরে আসছে। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কিছু প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ফেডারেল ব্যয়ের বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ কমিয়ে দিয়েছে। জেনেভা ভিত্তিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা WTO-র 2024 সালে বার্ষিক বাজেট ছিল $205 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা $232.06 মিলিয়ন। WTO-র নথি অনুযায়ী বিশ্বব্যাপী বাণিজ্যে তার অংশের সমানুপাতিক ফি ব্যবস্থার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে এর প্রায় 11% দেওয়ার কথা ছিল। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদের এই যাত্রায় সড়ক ও রেলপথের কোথাও এখনো অস্বস্তির অভিযোগ পাওয়া যায়নি। ঈদ যাত্রার পঞ্চম দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। সব ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। এবার লম্বা ছুটি থাকায় দুর্ভোগ এড়াতে অনেকেই আগেই পরিবার সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তাই তেমন ভোগান্তি হবে না বলে মনে করছে কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও যাত্রীদের চাপ রয়েছে। শুক্রবার ছুটির দিন থাকায় বাস, ট্রেনে ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন শ্রমিকরা। এই যাত্রার বিষয়ে কমলাপুর রেল স্টেশনে সংবাদ সম্মেলনে কথা বলছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ট্রেনে তাদের বাড়িতে যাওয়ার জন্য এসেছে এবং ট্রেনে অ্যাভেল করতে পেরেছে, ট্রেনে যাত্রা করেছে। আর সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস মিলিয়ে 20টা ট্রেন ছেড়ে যায়। প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় ভিড় ছিল। এখন আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি, আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। হ্যাঁ, সকাল থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ ট্রেনেই সঠিক সময় চলে গেছে। একটা ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকালের, এটা একটু যান্ত্রিক সমস্যার কারণে মাত্র 35 মিনিট বিলম্বে ছেড়ে যায়, আর সব ট্রেন সঠিক সময় চলে। আপনার সোনার বাংলা ট্রেনটা যেটা বলতেছেন ওই একটা ট্রেন যখন লেটে যায়, এটার পিছনে প্রতিটা ট্রেনই 10 মিনিট 5 মিনিট করে লেট যায়, সেটাকে সঠিক সময় হিসাবে ধরে নেওয়া হয়।
তিস্তা এক্সপ্রেসে যেহেতু 7 ভর্তি লোক ছিল, এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করেছি। কিন্তু আমি তো দেখলাম যখন ট্রেন ছেড়ে গেল তখন তো নামানো হয় না, প্রচুর ছাদের লোক। এখন বিষয়টা হলো ট্রেনটা ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায়, অনেক যাত্রী উঠে যায় ছাদে, কিন্তু আমরা স্টেশনে সর্বোচ্চ নিশ্চিত করছি ছাদ থেকে ছাদের যেন লোক পরিবহন করতে না পারে। আপনারা দেখতেছেন আমরা 3 স্তরে প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখছেন আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও সে নিরাপত্তার ব্যবস্থা আছে। হ্যাঁ, ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে, জাল টিকিট, এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। 2-1 মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে, তখন তাদেরকে ভাড়া জরিমানা আদায় করে যাত্রা সুযোগ করে দিচ্ছি। আমরা এই ধরনের টিকিটের ক্ষেত্রে আমরা নাম্বারগুলা সংগ্রহ করতেছি, মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করতেছি। মোবাইল নাম্বারগুলো আমরা এই ব্লক করার ব্যবস্থা নিব। প্রতিদিনের মতো এই ঈদ যাত্রা আমাদের আন্তনগর ট্রেন 43টা আন্তনগর ট্রেন যাবে, আর 27টা মেল এক্সপ্রেস কিলোমিটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। তার মধ্যে একটা স্পেশাল ট্রেনও আছে। 70। এই যাত্রার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। ঈদকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস 4 লেনের এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার রাস্তাটি সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে। ঈদের আগে 5 দিন এবং পরে 5 দিন এই পথ দিয়ে কোনো টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মাণের কাজ শেষ হবে এবছরের ডিসেম্বরে। এর মধ্যে প্রকল্পটির 65% কাজ শেষ হয়েছে। তবে শুধু ঈদযাত্রা স্বাভাবিক রাখতে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত 18 কিলোমিটার 4 লেন এক্সপ্রেসওয়ে রাস্তাটি সাময়িকভাবে চালু করা হয়েছে। সাভার আশুলিয়ার বেশিরভাগ কারখানা ছুটি হয়ে যাওয়ায় সন্ধ্যার পর থেকে সড়কে যাত্রীদের চাপ বেড়েছে। আছে পর্যাপ্ত পরিমাণ যানবাহন, তবে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন মানুষ। বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়কে সাভার ও নবীনগর কাউন্টারে যাত্রীদের ভিড় থাকলেও অনেকটা নির্বিঘ্নে যান চলাচল করছে। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচলে ধীর গতি রয়েছে। পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় সড়কের চাপ কিছুটা কম আছে। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে অতিরিক্ত পুলিশ সদস্য সহ স্বেচ্ছাসেবীরা। সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে কিছুটা যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার ভালো বাসের আগামী টিকিটে নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে মনে করছেন বাড়ি ফেরা যাত্রীরা। দর্শক, ঈদ যাত্রার আরো খবর নিয়ে আমাদের সাথে সহকর্মী নয়ন আদিত্য যুক্ত হচ্ছেন। বাস টার্মিনালে আজকের পরিস্থিতি কেমন দেখছেন নয়ন, এবং যাত্রীদের কোনো অভিযোগ কি পেয়েছেন? না, একেবারেই অভিযোগ নেই, এবং যাত্রীদের এবং বাস স্ট্যান্ডের দুটো বাস স্ট্যান্ডে গাড়ির আছে আমি দেখছি, তবে যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম সকালের শুরুতে। এবং এখন যেটি আমি বলতে পারি যে যারা এখানকার গাবতলী থেকে যারা এই বাস কাউন্টার সহ যারা শ্রমিকরা আছেন তারা যেটি বলছেন যে এখান থেকে অন্যান্য বার যে রকমের যাত্রী চাপ থাকে এবার তার ধারে কাছেও নেই। তার একটি বড় কারণ হচ্ছে এইবার ছুটিটি দীর্ঘ হয়েছে। সঙ্গত কারণে এই ঈদ যাত্রাটি অনেকটাই নির্বিঘ্নভাবেই যাত্রীরা তাদের
তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। এবং এর বাইরের বাস্তবতা যদি আমি বলি, গাবতলীর জৌলুস কিন্তু আরো কয়েক বছর আগেই কমে গেছে, কেননা পদ্মা সেতু হবার পরেই এখানের বড় একটি পরিবহনের অংশ এই বাস স্ট্যান্ড থেকে সরে গেছে, যাত্রীরা সরে গেছে। এখন এখান থেকে উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন পরিবহন, বিভিন্ন জেলায় বিভিন্ন পরিবহনগুলো চলাচল করে। এবং এখানে আরও একটি বাস্তবতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে ঢাকা থেকে যমুনা সেতু, বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতুর যে সংযোগ সড়ক, সেটি মূলত 4 রাস্তার পরে যেখানে গিয়ে 2 রাস্তার একটি সড়ক হয়ে যায়, সেই সড়কটিও কিন্তু প্রশস্ত করার কাজ প্রায় হয়ে গেছে। একই সঙ্গে যমুনার পরে ঢাকা মোড়, সিরাজগঞ্জের ঢাকা মোড় পর্যন্ত যে সড়কটি, সেটিও 4 লেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে ঢাকা মোড় থেকে উত্তরবঙ্গের ভেতরে প্রবেশ করবার জন্য এরই মধ্যে রংপুর পর্যন্ত কিন্তু 4 লেনের কাজ হয়ে গেছে। সঙ্গত কারণে এই পথে যাত্রীদের দুর্ভোগ কম হবে এবং নির্বিঘ্নে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। সঙ্গত কারণে এবার অন্যান্যবার যেটি হয় যে বাস দেরিতে আসছে কিংবা কোথাও যানজট লেগে গেলে সেই ক্ষেত্রে এক ধরনের ভোগান্তিতে পড়তে হয় ঢাকার যাত্রীদের, সে ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বাসগুলো এখন পর্যন্ত গাবতলী থেকে ছাড়ে, সেই সব পরিবহনের যারা শ্রমিক আছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও যেটি বলছেন তাদের যাত্রী কম গাবতলী বাস স্ট্যান্ড থেকে, কিন্তু যারা আসছেন তারা নির্বিঘ্নে যেতে পারছেন। অন্যদিকে কাউন্টার যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর যাত্রীরাও কিন্তু বলছেন যে প্রত্যেকটি বাস নির্দিষ্ট সময় মেনে চলছে। আপনি যেটি বলছিলেন যে অন্যান্য বারের তুলনায় এবার সেই কারণে যাত্রীদের ভোগান্তি অনেক কম, বাসও সময় মতো ছেড়ে যাচ্ছে এবং পথে যানজটও অনেকখানি কম। খবর রাখতে থাকুন, ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী নয়নাদিত্য যুক্ত হয়েছিলেন। ঈদযাত্রায় সদরঘাটে চাপ বেড়েছে যাত্রীদের। রাত 8টায় লঞ্চ ছাড়লেও ভোর থেকেই আসন নিতে এসেছেন মানুষ। ভোলা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী জেলার চরাঞ্চলের যাত্রীদের পছন্দের বাহন লঞ্চ। কেবিনের অগ্রিম টিকিট নেওয়া যাত্রীরা না আসায় নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছাড়া যাচ্ছে না। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই। ঈদ উপলক্ষে ঢাকা বরিশাল রুটে 26টি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। 3টি গ্রুপে বিভক্ত হয়ে এই লঞ্চগুলো চলবে। লঞ্চে যাত্রীদের যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। মালবাহী বাল্কহেড নদীতে যেন না চলে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্টগার্ড, নৌ পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশেই জমে উঠেছে বেচাকেনা। দর্শক, ঈদের সময় যেহেতু রাজধানী ঢাকা ফাঁকা হয়ে যায় এবং রাজধানী থেকে বেশিরভাগ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়ে যান, এই সময়ে ঢাকার নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে সে বিষয়ে জানাতে আমাদের সাথে সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হচ্ছেন। নাদিয়া, ঈদের সময় ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি ধরনের প্রস্তুতি নিয়েছে, তাদের পরিকল্পনা কি জানিয়েছে তারা? ধন্যবাদ শাওন। আসলে আপনি জানেন মঙ্গলবারই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু প্রায় 15,000 পুলিশ এই মুহূর্তে আসলে রাজধানী জুড়ে নিরাপত্তার কাজ করছে। তার পাশাপাশি যৌথ বাহিনী, অর্থাৎ বিভিন্ন ধরনের বাহিনীগুলো রয়েছে, সব বাহিনীগুলো একসাথে মিলেই রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এবং ঢাকা শহরে যদি আলাদাভাবে বলি, ঢাকা শহরের মধ্যে 600 জন করে দিনে এবং রাতে প্রতিদিন পুলিশ দায়িত্ব পালন করছে। এবং এর মধ্যে থেকে এর বাইরে মহাসড়কের মধ্যে 155টি স্পটে আইপি ক্যামেরার মাধ্যমে যে কোনো যানজট এবং অন্যান্য নিয়ন্ত্রণ যেগুলো সমস্যা সেগুলো চলছে। আমি এই মুহূর্তে আছি কারণ বাজারে। আপনি যদি কারণ বাজারের অবস্থা দেখিয়ে দিই, আসলে ঢাকা শহর ছাড়তে শুরু করেছে অনেকেই। ঈদের ছুটিটি একটি লম্বা ছুটি এবার পেয়েছে মানুষের, সেই জন্য মানুষের সংখ্যাটি অনেক কম, কিন্তু তার সাথে একই
সাথে বাস্তবতা হচ্ছে যে গার্মেন্টসের ছুটি এবং অন্যান্য কিছু মিলিয়ে কিছু মানুষ এখনো রয়ে গেছে। তো কালকে যেহেতু শবে বরাতের রাত ছিল বলে ধরে নেওয়া হয় এবং আজকে শবে বরাতের দিন এবং তার পাশাপাশি শুক্রবার, এমনিতেও ঢাকা শহর আজকে ফাঁকা রয়েছে এবং তার বাইরে যারা বেশিরভাগ মানুষ বেরিয়ে গেছে, কালকে যারা ছুটি জোগাড় করতে পেরেছেন তাদের ছুটির হারটি আসলে দাঁড়িয়েছে 11 দিনে এসে দাঁড়িয়েছে এবং বাকিরা যারা আটকে গেছিলেন কালকের অফিসের ফাঁকে তারা আজকে অনেকেই ঢাকা ছাড়বেন, ঢাকা ছাড়ছেন এবং বিভিন্ন যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে কেনাকাটা সেরে তারা হয়তো রাত পর্যন্ত দেখা যাবে যে অনেকেই চলে গেছেন। কাজেই বলা যায় কালকে থেকে একেবারেই ফাঁকা ঢাকা পাওয়ার বড় একটি সম্ভাবনা রয়েছে এবং ঢাকা শহরে এখন এই মুহূর্তে জায়গাটি যে নিরাপত্তা, এই যে ফাঁকা ঢাকায় সেই নিরাপত্তা বিধান করাটা একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা যদি মানুষ না থাকে সেই বাড়ি ঘরগুলো নিরাপত্তার জন্য, যদিও ডিএমপি কমিশনার বলেছেন যে নিজের বাসার নিরাপত্তাটি আগে নিজেকেই নিশ্চিত করে যেতে হবে, অর্থাৎ সিসি ক্যামেরা বা বিভিন্ন মাধ্যমে তাদের এই জায়গাগুলো লক করে যাওয়া। নাদিয়া, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন। ঈদের খুব বেশি দিন বাকি নেই এবং এই শেষ মুহূর্তে মশলা, সেমাই, চিনি সহ নানা ভোগ্যপণ্য বাজারে উঠেও গেছে। এইসব পণ্যের দাম নিয়ে আমাদের সাথে আরও বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। রয়েল, ঈদের সময় বরাবরই আমরা যেটি দেখি যে মশলা, সেমাই, চিনির দাম বেড়ে যায়। এবারের পরিস্থিতি কি দেখছেন বাজারে? ধন্যবাদ। আজকের আমরা যদি বাজেট ঈদের আগে যে শেষ শুক্রবার হিসেবে আজকের বাজেটটি চলছে এবং এত লম্বা একটি ছুটি পেয়েছে দেশের ঢাকাবাসী, যে কারণে এই বৃহস্পতিবারের যে বাজেটে যেটি রাজধানীতে হওয়ার কথা ছিল সেটি কিন্তু সাধারণত আমরা দেখতে পাচ্ছি সদরে হয়ে গেছে। অর্থাৎ যারা ঢাকায় যারা অস্থায়ী যারা থাকেন তারা যখন বৃহস্পতিবার বা বুধবার যখন গ্রামের বাড়ি চলে গেছেন তখন কিন্তু তারা ঈদে সেই বাজারটি করছেন গ্রামের সেই সদর বা সেই জেলার বাজার থেকে। অর্থাৎ ঢাকার বাজারে আজ আমরা তুলনামূলক কম চাপ দেখতে পাচ্ছি, কিন্তু যদিও যতটুকু ঢাকাবাসী এখানে রয়েছেন সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট লোক সমাগম রয়েছে। যারা যারা বাজার করছেন তারা করতে পারছেন। আজকে মূলত বাজারের চাপটা হচ্ছে আমিষের বাজারে, অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস এবং মুরগির মাংসের বাজারে যথেষ্ট আমরা ক্রেতা দেখতে পাচ্ছি এবং ক্রেতারা এখান থেকে কেনাকাটা করছেন এবং স্বাভাবিকভাবেই যখন কোনো পণ্যের চাহিদা বাড়ে তার কিছুটা সরবরাহের দিকেও আমরা দেখি কিছুটা টান পড়ে এবং দামের ক্ষেত্রেও কিছুটা বাড়তে আমরা লক্ষ্য করতে পারছি। যদিও সেটি আসলে উল্লেখ করার মতো তেমন কিছুই নয়। আমরা যদি ব্রয়লার মুরগির দাম ধরি, ব্রয়লার মুরগির দাম গত এক সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে, যেটি আসলে এই সময়কার চাহিদা অনুযায়ী বিক্রেতারা বলছেন ঠিকই আছেন এবং ক্রেতারাও বলছেন যে গত রমজানে আমরা এর চেয়ে অনেক দ্বিগুণ বা 3 গুণ হারে আমরা বাড়তে দেখেছিলাম। এই বছর যেহেতু মাত্র 20 থেকে 50 টাকা বেড়েছে তারা অনেকটাই এটিকে ইতিবাচকভাবে দেখছেন। একই সাথে যদি আমরা দেখি ক্রেতাদের বর্তমান যে পরিস্থিতি, পাকিস্তানি কক থেকে শুরু করে ব্রয়লার মুরগি থেকে শুরু করে দেশি সোনালী সবগুলো মুরগির দামই অন্যান্য সময়ের তুলনায় অনেকটা একই রকম রয়েছে। শুধু ব্রয়লার মুরগির দাম আমরা কেজি প্রতি কিছুটা বাড়তে এখানে দেখতে পাচ্ছি। ক্রেতা সমাগম রয়েছে এবং যেহেতু ঈদের বাজারের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুরগিগুলোকে তৈরি করে নিয়ে যাওয়ারও কিন্তু একটি প্রবণতা রয়েছে। সাধারণ সময়ে যে পরিমাণ মুরগি তারা কেনাকাটা যখন হয় সেটি আসলে মূলত এই প্রক্রিয়াজাতকরণ করা হয় বাসা বাড়ির মধ্যে। এখন যেহেতু বাসা বাড়ির মধ্যে কাজের লোক এখনও নেই, অনেকেই ছুটিতে চলে গেছে, সেই কারণে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের কাজ কিন্তু আগের থেকে অনেক বেশি হচ্ছে এবং প্রচুর জমজমাট রয়েছে। অন্যান্য পণ্যের দিকে আসি। আজকের বাজারে আপনি যদি বলেন কোন পণ্যের দাম বেড়েছে, শুধু চাল এবং এলাচ এই দুটি পণ্য ছাড়া বাকি সব পণ্যের বেলায় কিন্তু ক্রেতারা যথেষ্ট সন্তুষ্ট রয়েছেন। সেটি আমরা আমিষের বাজার বলি, গরুর মাংসের বাজার বলি। গরুর মাংসের মধ্যে আমরা 780 থেকে 760 টাকা কেজি দরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রয়েল, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। পরবর্তীতে ফিরবো আবারও আপনার কাছে। সহকর্মী ফয়সাল রয়েল যুক্ত ছিলেন। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। মানুষের ভিড় জমে উঠেছে বগুড়ার ঈদ বাজারে। কেউ কিনছেন শাড়ি, কেউ পাঞ্জাবি, কেউ বাহারি কসমেটিক্স। পিরোজপুরেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম মোটামুটি সাধ্যের মধ্যে থাকায় এবার বেচা কেনাও ভালো। আবু সাইদ ও তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ ঘিরে বগুড়ার বিপণী বিতানগুলো জমে উঠেছে। স্বাদ ও সাধ্যের মধ্যেই ঈদে পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। দম ফেলার সময় নেই ব্যবসায়ীদের। বারবার কাপড় উঠানো নামানোর ক্লান্তির মাঝেই তারা চেষ্টা করছেন ক্রেতাদের মন জয় করতে। এবার ইন্ডিয়ান কোনো কালেকশন তেমন হচ্ছে চাহিদা নাই, এবার বেশিরভাগই পাকিস্তানের উপর চাহিদাটা বেশি। যে জামাগুলো আমরা গতবারে
800-1000 টাকার মধ্যে কিনতে পারছি, সেই জামাগুলো এবার মনে করেন যে 1300-1400 টাকা আমাদের কেনা। এবার ক্রেতার সমাগমটা একটু অনেক বেশি। হ্যাঁ, মানুষ অনেক স্বাচ্ছন্দ্যভাবে এখানে কেনাকাটা করতে পারে। দেশীয় পোশাক ছাড়াও এবারের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। আমার 3 পিসও পাকিস্তানি নেওয়া, আর হলো আমার বোনের জন্য পাকিস্তানি শাড়ি। আমি এখন নিয়েছি লেহেঙ্গা, আর কিছু এখন নেব না, সব নেওয়া হয়ে গেছে। আমার বোনের জন্য একটা টপস নেওয়া হয়েছে, এখন আমার জন্য 3 পিস নিব, তাহলে হয়ে যাবে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পিরোজপুরের মার্কেটগুলোতেও ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। 1 পিস 2 পিস 3 পিস বাচ্চাদের পাকিস্তানি ইন্ডিয়ানি ভালো গাউন আছে, তারপর হচ্ছে যে ছোটদের 0 সাইজের বাবুদেরও আছে, মুরব্বীদের আছে, পাঞ্জাবি, মানে সব আইটেমে আছে। দেশি ব্র্যান্ডে ইন্ডিয়ান আছে, চায়না আছে, থাই আছে, আবার এরকম আছে জিন্স প্যান্ট, আবার গ্যাবার্ডিং প্যান্ট, মোবাইল প্যান্ট, আর বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি আছে। ঈদ সামনে রেখে এবার শিশুদের পোশাকেও এসেছে বৈচিত্র্য। নামি দামি ব্র্যান্ডের পোশাকের প্রতি আলাদা আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের মাঝে। এর জন্য কিনছি, তারপর ধরেন বাবার জন্য, আম্মুর জন্য, তারপর মানে আমার জন্য। তো পাঞ্জাবি কিনবো, তারপর হচ্ছে পরিবার আছে, পরিবার স্বজন নিয়ে তখন তাদের নিয়ে আমি বাজারটা করব। এলাকার মার্কেট, শপিং মল সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করতেছে। আমরা জেলা ব্যবসায়ী সমিতি, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতিও আমরা নিজস্ব আঙ্গিকে আমরা মনিটরিং করতেছি। পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি হলেও জুতা, কসমেটিক্স, পাঞ্জাবি ও প্যান্টের দোকানগুলোতেও ক্রেতাদের কমতি নেই। বাহারি রং আর নকশার পোশাকে সেজেছে দোকানগুলো। আব্দুল্লাহ মামুন, ৭১।